আলাদা পার্ট। এর বাহিরে ওনার স্ত্রীকে শেখ কামাল অপহরণ করেছে। এই বিষয়টা কিন্তু তিনি অনেকটা ক্লিয়ার করে গেছেন। যে আসলে এই ঘটনার পেছনে শেখ কামাল কোনো ক্যারেক্টারে ছিল না, ছিল গোলাম গাজী সম্ভবত যে ব্যক্তির নাম বলছিলেন। আর এখানে আরেকটা বিষয় তিনি যেটা ক্লিয়ার করেছেন যে বঙ্গবন্ধুর পরিবারের সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল। এটা হচ্ছে আরেকটা বিষয়। এমনকি ২৫ বছরে তাদের যে প্ল্যান ছিল, সেই প্ল্যানে আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিও একজন প্ল্যানের পার্টনার ছিলেন। এগুলো তার মুখের কথা। আরেকটা কথা তিনি বললেন কি যে জিয়াউর রহমান তিনি বাংলা লিখতে জানতেন না। এটাও কিন্তু আমরা যে জাতি হিসাবে আমরা প্রথম জানলাম, তাই না? যে তিনি বাংলা লিখতে জানতেন না। আরেকটা বিষয় হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কয়েকটা ছবি খুবই ভাইরাল। তিনি কাঁধে কোদাল নিয়ে একটা ছবি তিনার আছে, খাল খননের সম্ভবত গেঞ্জি পরে। তো এই ছবিটাকে নিয়েও তিনি এক ধরনের কথা বলেছেন যে বাহিরে আপনারা যা দেখছেন এগুলো ছিল আউটলুকিং, বাট ভেতরে নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি অনেক সেনা অফিসারদের জীবনও নিয়েছেন। সরাসরি আওয়ামী লীগের গায়ে পড়তো, নাম নিতেন না। তিনি একসময় মুজিবুর রহমানকে নিয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে অনেক পজিটিভ বক্তব্য দিচ্ছেন, কিন্তু যখনই এমন কিছু বক্তব্য দিচ্ছে যেটা আওয়ামী লীগের গায়ে লাগে, তখনই কিন্তু আওয়ামী লীগ তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এখন ক্ষমতা না থাকলেও বিএনপি কিন্তু তার বিরুদ্ধে যথেষ্ট সোচ্চার হয়েছে। সর্বশেষ এই তালিকায় নাম লিখেছে বিএনপির তরুণ উদীয়মান ব্লুটুথ নেতা ইশরাক সাদেক হোসেন খোকা সাহেবের ছেলে ইশরাক। ইতিমধ্যেই রাজনীতিতে যথেষ্ট পপুলার একজন ক্যারেক্টার। তো তিনি আবার আজহারী হুজুরকে নিয়ে বলছেন, গতকাল একটি বৃহৎ বক্তার মুখে শুনলাম, নাম নেন নাই টেকনিক্যালি, যাই হোক, তিনি বলছেন যে একদল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য বসে রয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি প্লে করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের বাংলাদেশে কি হলো? ইলিয়াস ভাই তো পুরো বাংলাদেশকে তোলপাড় করে দিছে মেজর ডালিমকে সামনে নিয়ে এসে। আমরা জানি যে ইতিহাসে কি লেখা ছিল আর ইতিহাস কি হলো। মেজর ডালিম তো এক হাত বিএনপিকেও দিছে, এখন বিএনপিও তো মেজর ডালিমের উপর ক্ষেপ্য। আমরা মিজানুর রহমান আজহারী হুজুরকে নিয়ে অনেক প্রোপাগান্ডা ছড়াইছে বিএনপি অন্যান্য পার্টি। চলুন দিয়ে শুরু করা যাক ভিডিওটি। গতকালকে থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিশেষ করে সাংবাদিক ইলিয়াস হোসেন বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিম, যিনি প্রায় ৫০ বছর পর, কেউ কেউ বলছেন বাট ১৯৭৫ টু আমরা ২৪ ধরলে বা ৫০ বছরের কাছাকাছি সময় পরে তিনি যে লাইভে এসেছেন, প্রায় ৮ লক্ষ মানুষ তার লাইভ দেখেছে সরাসরি। ইউটিউব সম্ভবত একটা নতুন কি বলা হয় যে মাইল ফলকেও যুক্ত করেছে। তো যাই হোক, গতকালকে প্রায় ২ ঘন্টার উপরে তিনি আলোচনা করেছেন। মেজর ডালিম এখানে যে বিষয়গুলো আলোচনা করেছেন, সামগ্রিক আলোচনাকে আপনি যদি একটা প্ল্যাটফর্মে আনেন, এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ বা মতামত। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ইসলাম, ৩টা দলের মধ্যে এই ইন্টারভিউতে আসলে উপকৃত হয়েছে কারা? জামাত ইসলাম। অনেকে বলেন যে ভাই কিভাবে জামাত ইসলাম, তিনি তো জামাত নিয়ে কোনো কথা বলেন নাই। জি, এটাই হচ্ছে বড় কথা। ১৯৭১ জামাতের ভূমিকা নিয়ে তিনি তেমন কোনো কথা বলেননি। আর তার টোটাল আলোচনার মধ্যে বিএনপি সম্পর্কে এতদিন যে জিনিসগুলা মানুষ জানতো না, তিনি কিন্তু সেগুলা এখানে প্রকাশ করলেন। যেমন প্রথমত যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন। এটা একটা ইস্যু সামনে আসলো, ক্লিয়ার করে দিয়ে গেলেন। নাম্বার 2 হচ্ছে আওয়ামী লীগ সম্পর্কে তো তার অনেক নেগেটিভ বক্তব্য আছে, যার কারণে বঙ্গবন্ধুকে হত্যা সহ বিভিন্ন, বা তিনি বলছেন যে একটা অভ্যুত্থান ছিল, সেই অভ্যুত্থানে শেখ মুজিবুর রহমান তিনি নিহত হয়েছেন, সেটা আলাদা পার্ট। এর বাহিরে ওনার স্ত্রীকে শেখ কামাল অপহরণ করেছে, এই বিষয়টা কিন্তু তিনি অনেকটা ক্লিয়ার করে গেছেন। যে আসলে এই ঘটনার পেছনে শেখ কামাল কোনো ক্যারেক্টারে ছিল না, ছিল গোলাম গাজী সম্ভবত যে ব্যক্তির নাম বলছিলেন। আর এখানে আরেকটা বিষয় তিনি যেটা ক্লিয়ার করেছেন যে বঙ্গবন্ধুর পরিবারের সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল। এটা হচ্ছে আরেকটা বিষয়। এমনকি ২৫ বছরে তাদের যে প্ল্যান ছিল, সেই প্ল্যানে আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিও একজন প্ল্যানের পার্টনার ছিলেন। এগুলো তার মুখের কথা। আরেকটা কথা তিনি বললেন কি যে জিয়াউর রহমান তিনি বাংলা লিখতে জানতেন না। এটাও কিন্তু আমরা যে জাতি হিসাবে আমরা প্রথম জানলাম, তাই না? যে তিনি বাংলা লিখতে জানতেন না। আরেকটা বিষয় হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কয়েকটা ছবি খুবই ভাইরাল। তিনি কাঁধে কোদাল নিয়ে একটা ছবি তিনার আছে, খাল খননের সম্ভবত গেঞ্জি পরে। তো এই ছবিটাকে নিয়েও তিনি এক ধরনের কথা বলেছেন যে বাহিরে আপনারা যা দেখছেন এগুলো ছিল আউটলুকিং, বাট ভেতরে নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি অনেক সেনা অফিসারদের জীবনও নিয়েছেন। সংখ্যাটা কয়েক হাজার সম্ভবত বলছিলেন। তারপর যখন চায়নাতে গিয়া ওনাকে বলছিলেন যে আবার চলে আসার জন্য, তো তিনি তখন বলছিলেন যে আমার সাথীদের রক্তের উপর দিয়ে মারিয়ে আমি আপনার এই ডাইনাস্টির পার্টনার হতে চাই না, বা আমি গুলির মুখে পড়তে চাই না। পাশাপাশি বেগম খালেদা জিয়াকে নিয়েও তিনি একটু আক্ষেপের কথা বলেছেন। আপনারা যদি খেয়াল করে থাকেন, একদম শেষ দিকে তার যে প্রিয়তম স্ত্রী ছিল নিম্মি, হ্যাঁ, তো তিনি যখন ক্যান্সারে আক্রান্ত স্টেজ 2 or 3-তে, সর্বশেষ 2005-এর দিকের মানে ঘটনা, বিএনপি ক্ষমতায় ছিলেন, তো তিনি বলছিলেন যে ওনার পাসপোর্টটা দেওয়া হয়নি। বলা হয়েছিল ম্যাডামের সামনে যাইতে, বাট নিম্মি যিনি ছিলেন, ওনার যে চরিত্র গতকালকে আমরা শুনলাম, বোঝাই যাচ্ছিল যে বিপ্লবী ক্যারেক্টার ছিলেন, যে বঙ্গবন্ধুর সামনে তিনি যে ভাষায় কথা বলতেন, বিপ্লবী ক্যারেক্টার ছাড়া সম্ভব না। তো সেই জায়গা থেকে তিনি ঝুঁকেন নাই পাসপোর্টের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে। তো না ঝুঁকার কারণে তার পাসপোর্টটা পাইতে দেরি হয়, আর যখন তিনি পাইছেন তখন তার ক্যান্সার স্টেজ 4। এই টোটাল আলোচনা, আরো অনেক কিছু এখানে মেটিকুলাস প্ল্যান আমরা যতটুকু বুঝলাম, ইতিহাসের নতুন অনেক কিছু আমরা এখানে দেখলাম। সত্য মিথ্যা তিনি জানেন, আল্লাহ জানেন। বাট তার এই টোটাল আলোচনার মধ্যে বিএনপির অনেকটা ক্ষতি তো হয়েছেই 100%। আওয়ামী লীগের তার ক্ষতি হবে কি? তাহলে বাকি আছে কি? জামাত ইসলাম। এই ইন্টারভিউতে জামাত ইসলামের জন্য একটা পজিটিভিটি তৈরি হয়েছে।
এটা আমার কাছে মনে হয়, কারণ জামাতকে নিয়ে কোনো আলোচনাও ছিল না, সমালোচনাও ছিল না, বিএনপি আওয়ামী লীগ ছিল। পাশাপাশি সমন্বয়কদের উদ্দেশ্যে তিনি যে বার্তাটা দিয়েছেন, বিপ্লবী বার্তা, যে মানে এই বিপ্লবকে কিভাবে সামনের দিকে আগাইতে হবে, শক্ত হাতে কিভাবে লাইগা থাকতে হবে, ইভেন এটা ফসল কিভাবে ঘরে তুলতে হবে, টোটাল এই প্রক্রিয়াটায় সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত এখানে হতে যাচ্ছে বিএনপি। আর এটার একটা পলিটিক্যাল ফায়দা পাচ্ছে জামাত। মেজর ডালিম সম্পর্কে এতদিন যাবৎ আওয়ামী লীগেরই শুধুমাত্র একটা ক্ষোভ ছিল, যেহেতু সপরিবারে 1975 সালে তিনি এবং তার সাথীরা যে কোনোভাবে তারা এটা ব্যাখ্যা করুক, বাট একটা নৃশংস হত্যাকাণ্ড তো চালিয়েছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। তো আওয়ামী লীগের যে এতদিন অ্যালার্জি বা ক্ষোভটা ছিল, গতকালকের এই সাক্ষাৎকারের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে ওনার যে বক্তব্যগুলো ছিল, সেখানে আপনি পজিটিভ কোনো দিক খুঁজে পাবেন না। টেকনিক্যালি বেসিক্যালি এখানে তিনি যেই অ্যাঙ্গেলে কথা বলেছেন, সবগুলো কথা কিন্তু বিএনপির রাজনৈতিক যে ইমেজ বা জিয়াউর রহমানের যে ইমেজ ছিল বা বেগম খালেদা যে ইমেজের মধ্যে কিন্তু একটু টাচ করে গেছে, নেগেটিভলি টাচ করে গেছে। সুতরাং এটার একটা পজিটিভলি অবস্থান তৈরি হয়ে গেছে জামাতের জন্য। কারণ তিনি 1971-এর মুক্তিযুদ্ধের প্রয়োজনীয়তার কথা বললেন, ভারতের কথা বললেন। জামাত আসলে 1971-এ কি ভূমিকা রাখছিল, যাদেরকে আমরা চিনি বা ইতিহাস যেটা সাক্ষী দেয় এখন পর্যন্ত, লিভিং লিজেন্ডরা। তো সেখান থেকে একটা বিষয় আসলো। আবার তাজউদ্দিন আহমদ সম্পর্কেও কিছু বক্তব্য কিন্তু টেকনিক্যালি যেটা আসলো, আমরা কিন্তু এটা পজিটিভ পেলাম না। ঠিক আছে, তো সবকিছু মিলিয়ে মেজর ডালিম তিনি কালকের ইন্টারভিউর মাধ্যমে জামাতের জন্য একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করে গেছেন। জামাতের তারা অনেকে দেখলাম কমেন্টে জামাতের নামে কোনো দেখছো আলোচনা নাই, সমালোচনা নাই, বা এই না সেই না, এরকম নানান বক্তব্য। কারণ হিউজ একটা মানুষ দেখছে, অলরেডি মনে হয় 50 থেকে 60 লক্ষ মানুষ দেখছেন গতকালকে ওনার ইন্টারভিউ। তো দেখা যাক আসলে এটা হয়তো সামনে কি ঘটতে যাচ্ছে, কি ঘটবে, তিনার এই লাইভ কতটুকু ইফেক্ট ক্রিয়েট করবে, সেটা হচ্ছে কথা। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে মার্কেটে দুইটা ইস্যু খুবই ভাইরাল এবং দুইজন ব্যক্তি খুবই আলোচিত হয়ে আছেন, সমালোচিত হচ্ছেন বিভিন্ন কারণে। মেজর ডালিম ইস্যু প্লাস বাংলাদেশের একজন তরুণ বক্তা মিজানুর রহমান আল আজহারি হুজুর। হুজুর আপনি কার? আপনি কি জামাতের নাকি আপনি জনগণের? জামাতের আর জনগণের মধ্যে পার্থক্য আছে। আপনি কি শুধুমাত্র ইসলামিক বক্তা নাকি বক্তার আড়ালে জামাতের ইনফ্লুয়েন্সার? এরকম নানান প্রশ্ন যখন মাঠে বসে এসেছে, বিএনপির নেতাকর্মীরা আস্তে আস্তে তীব্র প্রতিক্রিয়া দিচ্ছে। ইটস এ মেসেজ, ক্লিয়ার মেসেজ আজহারি হুজুরের জন্য, যে আপনি যদি আপনাকে কোনো দলের সাথে কানেক্টেড করেন, তাহলে আপনাকে আগামী দিনগুলোতে আওয়ামী লীগ সরকারের সময় যা হয়েছে ঠিক তাই হয়তো আবারও আপনার জন্য আসতে পারে। এটা আমার ব্যক্তিগত মতামত, কারণ প্রতিক্রিয়াগুলো কিন্তু আসা শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ কেন আজহারির অপছন্দ করতো? ইসলামের কথা, কোরআনের কথা বলতে এই কারণে জীবনেও না। আওয়ামী লীগ আজহারির অপছন্দ করতো কারণ আজহারি এই রাজনীতির মাঝে এরকম অনেক বক্তব্য দিতেন যেগুলো সরাসরি আওয়ামী লীগের গায়ে পড়তো, নাম নিতেন না। তিনি একসময় মুজিবুর রহমানকে নিয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে অনেক পজিটিভ বক্তব্য দিচ্ছেন, কিন্তু যখনই এমন কিছু বক্তব্য দিচ্ছে যেটা আওয়ামী লীগের গায়ে লাগে, তখনই কিন্তু আওয়ামী লীগ তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এখন ক্ষমতা না থাকলেও বিএনপি কিন্তু তার বিরুদ্ধে যথেষ্ট সোচ্চার হয়েছে। সর্বশেষ এই তালিকায় নাম লিখেছে বিএনপির তরুণ উদীয়মান ব্লুটুথ নেতা ইশরাক, সাদেক হোসেন খোকা সাহেবের ছেলে ইশরাক, ইতিমধ্যেই রাজনীতিতে যথেষ্ট পপুলার একজন ক্যারেক্টার। তো তিনি আবার আজহারি হুজুরকে নিয়ে বলছেন, গতকাল একটি বৃহৎ বক্তার মুখে শুনলাম, নাম নেন নাই টেকনিক্যালি, যাই হোক, তিনি বলছেন যে একদল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য বসে রয়েছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই ধরনের মন্তব্য করে ঐক্য বিনষ্ট করলে দেশ এবং জনগণের ক্ষতি হবে। আমরা 16 বছর খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছে, সেটি একটি ঐতিহাসিক হয়ে থাকবে। আমার হাজার ভাইরা গুম হয়েছে, খুন হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হয়েছে। আমাদের মতো এত নির্যাতন অন্য কোনো দল সহ্য করে নাই। অতএব কেউ বলে খাবার জন্য অপেক্ষা করছি, তারা কিন্তু বোকার স্বর্গে বসবাস করছেন। আপনারা ইতিপূর্বে খেতে পেরেছেন কিনা, এজন্য হয়তো আপনাদের মনে ক্ষোভ থাকতে পারে। কোথায় গিয়ে হাত দিছে যে আপনারা কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন নাই, যেতেও পারবেন না। তার মানে জামাতকে মেনশন করে এখানে কথাগুলো হয়তো সামনে আসছে। ইভেন কিংস পার্টির ইস্যুটাতে বরাবরই বাংলাদেশের প্রথম কিংস পার্টি হিসেবে বিএনপিকে দাবি করা হয়। এটা আমি বিভিন্ন রাজনৈতিক যারা বিশ্লেষক আছেন তাদের মুখে শুনেছি। তো এখন বলা হচ্ছে যে কিংস পার্টির বিষয়টি সামনে এনে ইশরাক বলছেন যে একটি কিংস পার্টির তৈরির চেষ্টা করছেন। সরকারে যারা আছেন তারা কিংস পার্টি তৈরি করে ক্ষমতার আসার চক্রান্ত করছেন, বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়ে অনৈক্য সৃষ্টি করছেন। এতে করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লাভই হবে। এ সকল কথাবার্তা বলে ঐক্য নষ্ট করবেন না। তো এখানে তিনি আপনার আরো দীর্ঘ যে বক্তব্য দিয়েছে, এখানে নানান ধরনের বক্তব্য আছে। যাই হোক, আজহারি হুজুর শুধু বলছিল যে স্বাধীনতার পর থেকে দেশ শুধু শাসকের হাত বদলি হয়েছে, আমরা কিছুই পাইনি। একদল খেয়েছে, আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা এরকম চাই না, আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে। এখন আজহারি হুজুর এখন পর্যন্ত তার এই ইস্যুটা নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেন নাই, আর যদি দিয়ে থাকেন আমি যখন নিউজটা রেকর্ড করছি পাইনি। হুজুর একটু ক্লিয়ার করা, যদি বিএনপিকে মেনশন করছে, যদি তিনি কারো নাম নেন নাই, কিন্তু বিএনপি মনে করছে ভাই এটা আজহারি হুজুর আমাদেরকে বলছে। আওয়ামী লীগ এরকম মনে করছিল, কইরা আজহারিটা দেশ থেকে লম্বা একটা সময় বাহির করে রাখছিল। তা আমি অ্যাজ ইউজুয়াল বরাবরই বলি, কিছু কিছু প্রফেশনের রাজনৈতিক কানেক্টিভিটি আসলে অসম্মান যোগায়। খেলা, সঙ্গীত শিল্পী, বিনোদন জগৎ, তারপর হচ্ছে বিশেষ করে ইসলামিক বক্তারা। আওয়ামী লীগের আমলে যতগুলো ইসলামিক বক্তা জেল খেটেছে, প্রত্যেকেই রাজনীতির মাঝে তারা আসলে ওয়াজের মাঠে রাজনৈতিক আলোচনা করছেন, প্রকাশ্যে করছেন। তো আপনার হাতে ক্ষমতা আছে, ক্ষমতার আপনি প্রয়োগ করে বসছেন, এটাই ছিল বাস্তবতা। এখন এই মুহূর্তে বিএনপি নিয়ে 10টা সমালোচনা বাংলাদেশের কোনো হুজুর কইরা দেখুক, ওই হুজুরে এতদিনে যে মাদানী বা আরো বিভিন্ন জায়গায় আছেন তাদেরকে নিয়ে যে ভালোবাসার কথা আপনারা বলছেন বা তাদেরকে ভালোবাসা দিছে, জামাতের 71 সালের ভূমিকা নিয়ে কথা বলে দেখুক, যে ভালোবাসা এতদিন দিচ্ছে সবাই হুজুরদেরকে তক্তা বানাই ফেলবে। এটাই হচ্ছে বাস্তবতা।
তো সেই কারণে বলি, আমরাও বলি, রাজনীতির মাঠে আপনি রাজনীতির বক্তব্য দেন, ওয়াজের মাঠে দিনের জন্য যে বক্তব্য আছে কোনো দলকে মেনশন না করে আপনারা বক্তব্য দেন, সেটাতে আপনাদের কল্যাণ। আমি আগেও বলছি, এখনো বলছি, ভবিষ্যতে এটাই বলবো। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি প্লে করে দেখছেন তাদেরকে আন্তরিকভাবে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। ইলিয়াস ভাই যে কাজটা করছে এই হিসাবে আপনার কী মত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম আরও বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আর সত্য বলার জন্য আমাদের সাহায্য করবেন, লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে আমাদের সাথেই থাকেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।